নাটোরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল বিপুল ব্যালট পেপার, তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যালট এখানে কিভাবে আসেনি, সে ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটে এসছে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করে আমরা সে বিষয়ে আমরা আইনানুগ যেসব ব্যবস্থা হয় সেই ব্যবস্থাগুলো নিব। আমরা চৈত্রের গরমে হাঁসফাঁস জনজীবন, যশোর সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ, স্বস্তির আশায় পুকুর জলাশয়ে দুরন্ত শৈশব। সড়ক রেল নৌপথে বাড়ি ফেরা মানুষের ঢল অব্যাহত, কিছু পয়েন্টে জটলা থাকলেও নেই যানজট, বাসে বাড়তি ভাড়া আদায় চলছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নাটোরে পুরাতন ডিসি বাংলোর পুকুরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল বিপুল সিলমারা ব্যালট পেপার। পাওয়া যায় পুকুর পাড়ের একটি গর্তে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা সব মিলিয়ে ১০০ বস্তার মতো ব্যালট পেপার হবে, যা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঘটনাটির অনুসন্ধান চলছে। নাটোর শহরের কান্দিভিটা এলাকায় পুরাতন ডিসি বাংলো, সেখানকার পুকুর থেকে 4টি শটগান সহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় শুক্রবার। আরও অস্ত্র আছে কিনা সেজন্য শনিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি কার্যক্রম। তখনই কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসে সাপ। পুকুর পাড়ের একটি গর্ত নজরে পড়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সিলমারা ব্যালট। রাজশাহী রেঞ্জ ডিআইজি জানান, জেলার 4টি আসনেরই ব্যালট পেপার রয়েছে। সব মিলিয়ে 100 বস্তার মতো হবে ব্যালট পেপার। কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটে এসছে। তো কারা কিভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা তদন্তের স্বার্থে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না। তো আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার। এমন একটি জায়গায় সিল মারা এত ব্যালট পেপার কিভাবে গেল, কারাই বা জড়িত, এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। ব্যালট পেপারগুলো 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিগত 3টি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন দেশে হতে দেয়া হবে না, এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারে এক পথসভায় একথা বলেন তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে আগামীর নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। পরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আবারও ক্ষমতার পালাবদল হবে, এটি আর কাম্য নয়। এছাড়াও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক আদালতে করার আহ্বানও জানান তিনি। আমরা চাচ্ছি যে এই 3টা অবৈধ নির্বাচনের পরে বাংলাদেশের জনগণকে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে প্রতারণা করা না হোক। আমরা চাই যে একটি নতুন যে নির্বাচনটা সামনে আসতে যাচ্ছে এই নির্বাচনটা আসলেই নতুন হোক। সংস্কারের নামে জনগণের সাথে তামাশা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সিরাজগঞ্জের তামাই গ্রামে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে এই সরকার টালবাহানা করছে, কখনো ডিসেম্বর আবার কখনো জুনের সময়সীমা দেয়ায় ধোঁয়াশা তৈরি হচ্ছে। এছাড়াও বলেন, গণপরিষদ হয় বিচ্ছিন্ন বা সদ্য স্বাধীন হওয়া দেশে। 71 সালে স্বাধীন হওয়া দেশের গণপরিষদের দরকার নেই। স্বাধীনতা বিরোধীরা গণপরিষদ চাইতে পারে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা কার ইন্ধন বা নির্দেশে গণপরিষদ চায়, এমন প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন?
চৈত্রের গরমে হাঁসফাঁস জীবন, রোদের প্রখরতার সাথে ভ্যাপসা বাতাসে হাঁসফাঁস অবস্থা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যশোরে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিরাজগঞ্জেও। আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চৈত্রের খরতাপে পুড়ছে নগরী, কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন, কিছুটা স্বস্তির খোঁজে জলাশয়ে দুরন্ত শৈশব। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে প্রখরতা, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, গরম বাতাস রমজানে অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। পুকুর দেখে আর আসলে গরমটা এতই প্রচণ্ড বেড়ে গেছে যে যার জন্য আর মন মানলো না যে ঠিক আছে আমরা সবাই মিলে পুকুরে নেমে যাই। মানুষের নাভিশ্বাস ছুটে যাচ্ছে, এত পরিমাণ গরম আসলে এই সময় পড়ে না। তাপদাহ থেকে বাঁচতে ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ, তবে অসহনীয় এই গরমেও খেটে খাওয়াদের ছুটতে হচ্ছে কাজের তাগিদে। রোদে গরমে কাজ কাম করতে একটু সমস্যা হয়েছে, খুবই গরম, আগুনের তাপ ঝালাস বাড়াইছে মনে হচ্ছে। গত 2 দিন ধরে যে গরম, অনেক গরম, সবকিছু পুড়ে যাইতেছে রোদে। বহুত গরম, এই গরমে বসে কাজ করা যাচ্ছে না, খুব তাপমাত্রা বেশি, লোকজন নেই শহরে। আবহাওয়া অফিসের তথ্য মতে তীব্র তাপপ্রবাহ বইছে যশোর ও সিরাজগঞ্জের উপর দিয়ে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি সহ খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগে। মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ঈদের দিন তাপমাত্রা এই যে অবস্থা আছে এই অবস্থায় চলতে পারে, বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে চৈত্রের এই রুদ্ররূপী নিয়ে আসে কাল বৈশাখের আগমনী বার্তা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী ওঠানোর কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, চৌরাস্তা, মাওনা সহ কয়েকটি পয়েন্টে গাড়ির জট তৈরি হয়েছে। একই পরিস্থিতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, কবিরপুর, খারাজোড়া, মৌচাক, চন্দ্রা সহ কয়েকটি পয়েন্টেও। এসব স্থানে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। অন্যান্য সময়ের মতো এবারও বাড়তি ভাড়ার আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন। এদিকে চন্দ্রা অংশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানের অস্থায়ী টিকিট কাউন্টার তুলে দেয় অনেক দূর হেঁটে কাউন্টারে যেতে হচ্ছে যাত্রীদের। রাস্তায় প্রচুর জ্যাম, সেই আমরা ধরেন যে বাইবেল থেকে হাটে আসার মতো অবস্থা। ভাড়া তো বেশি যাচ্ছে, এখন ভাড়ার জন্য অপেক্ষা করতেছি, কম দামে যে পাই তাহলে যাব। সকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। মোটরসাইকেলে করে বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। টোল প্লাজায় অন্যান্য যানবাহনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের আগমন। নির্ধারিত 2টি টোল বুথের পাশাপাশি মোটরসাইকেলের বাড়তি চাপ সামাল দিতে অস্থায়ী একটি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। গত 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে প্রায় 40,000 যানবাহন পারাপার হয়েছে। 4,25,00,000 টোল আদায় হয়েছে। গ্রামের বাড়িতে যাইতেছে একটু বেড়াতে, ওই জন্য। আর এই তো আনন্দ খুশির জন্য এরকম যাইতেছে। আমরা আসছি ফ্রি, রাস্তা পরিষ্কারই আছে, রাস্তাতে কোনো যানজট নাই। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাতায়াতের অন্যতম রুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। সকাল থেকেই ফেরিঘাট যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। ফেরিঘাটের চেয়ে লঞ্চে যাত্রী চাপ বেশি, তবে দুর্ভোগ না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শকমি হোসাইন আলী বাবু। বাবু, চন্দ্রায় যাত্রী এবং যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জটলা আছে কিনা? শেষ মুহূর্তে উত্তরবঙ্গের 4টি জেলার মানুষ ছুটছেন নিশ্চয় করে চন্দ্রা মোড়ে। উপচে পড়া ভিড় রয়েছে এই বিকেলবেলা। দেখতে পাচ্ছেন যে একেবারেই দীর্ঘ যানজট, দীর্ঘ সারি, যাত্রীদের উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো বিকেলবেলা। দেখতে পাচ্ছেন যে একেবারেই দীর্ঘ যানজট, দীর্ঘ সারি, যাত্রীদের উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো
সকাল থেকেই কিন্তু আসলে উত্তরবঙ্গের মানুষ তারা যাচ্ছেন বাড়িতে শেষ সময় দেখে। লম্বা সারি রয়েছে, লম্বা জটলা রয়েছে, ধীরগতিতে গাড়ি চলছে এবং যাত্রীরা হেঁটে হেঁটে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে গাড়িতে উঠছে। তার পাশাপাশি আসলে পুলিশ যারা রয়েছেন, তারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি এলোমেলো গাড়িগুলো সরিয়ে নিচ্ছে, তারপর আসলে কোনোভাবে তারা সরাতে পারছে না। এই এত পরিমাণ যাত্রী রয়েছে এবং এত পরিমাণ ভিড়, যার কারণে গাড়িগুলো আসলে কোনোভাবেই সরাতে পারছে না এবং যাত্রীরা বলছে যে গাড়ি পেলেও আসলে ছিট পাচ্ছে না, ছিট পেলে আবার ভাড়া বেশি যাচ্ছে বরাবরের মতো। কিন্তু এই যাত্রা তাদের কখন শেষ হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের গন্তব্যে যেতে। লোপা। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে বরগুনায় মারা গেছে 3 ভাই। সকালে পাথরঘাটার সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহত শুভ, শান্ত, নাদিম আপন ভাই। স্থানীয়রা জানায় সকালে মঠবাড়িয়ায় নিজেদের বাড়ি থেকে পাথরঘাটার কেরাতপুরে চাচার শ্বশুরবাড়ি ঈদের পোশাক নিয়ে যাচ্ছিল 3 ভাই। সোনার বাংলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় তারা। বাসের হেলপার ও সুপারভাইজারকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এছাড়া লক্ষ্মীপুরে মা ছেলে, সুনামগঞ্জে শিশুর প্রাণ ঝরেছে সড়কে। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, রমজান মাস তো শেষের দিকে, ইফতারে এখন কোন ধরনের খাবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আর খাবারের মান নিয়ে ক্রেতারা কি বলছেন? লুপা, রমজানের একদম ঠিক শেষ ভাগে, যার ফলে আমরা দেখছি যে রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোতে ইফতার কেনাবেচার যে ধুম সেটি কিন্তু আরও বেড়েছে। মূলত যারা ঈদের কেনাকাটা করতে এসেছেন তাদের বেশিরভাগই এই রেস্টুরেন্টগুলোতে ইফতার করবেন। আবার কেউ আছেন যারা হচ্ছে যে রেস্টুরেন্টগুলো থেকে ইফতার সামগ্রী সেগুলো কিনে তারা বাসা বাড়িতে নিয়ে যাবেন। এবং সিলেটের ইফতার বাজারের মূল আকর্ষণ, মূল চাহিদা থাকে বিশেষ করে খিচুড়ি এবং আকনিতে। এবং খিচুড়ির ক্ষেত্রে যেই পাতলা খিচুড়ি যেটি আছে সেটির চাহিদাই সবচেয়ে বেশি থাকে এবং পাশাপাশি যে আকনি থাকে সেই আকনির চাহিদাটা বেশি থাকে। আজকেও আমরা ঠিক তার বিপরীত কিছু দেখছি না। এর বাইরে যে ইফতারের অন্যান্য সামগ্রী, জিলাপি, পেঁয়াজু, ছোলা, সেগুলোর চাহিদাও আসলে রয়েছে। তবে মূল যে চাহিদা সেই চাহিদা হচ্ছে যে এই দুটি পদেই আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যারা ক্রেতারা আছেন তারা বলছেন যে যেহেতু ইফতারের একদম শেষ ভাগ, অর্থাৎ রমজানের শেষ ভাগ, সেখানেই তারা বাসায় তৈরি ইফতারের পাশাপাশি কিছুটা স্পেশাল ইফতারের জন্যই মূলত রেস্টুরেন্টগুলোতে ছুটছেন। যদিও দামের বিষয়ে তারা বলছেন যে গতবারের চেয়ে এবার পুরো মাস জুড়ে ইফতারের যে পদগুলো সেই পদগুলোতে দাম কিছুটা বেশি ছিল। তবে বিক্রেতারা বলছেন যেহেতু অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, সব কিছুর দাম বৃদ্ধি পায়, তাদেরকে অতিরিক্ত দামেই মূলত ইফতার সামগ্রীগুলো বিক্রি করতে হয়েছে। তবে তারা ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি যে রমজানের শেষ ভাগে এসেও তারা যে ইফতারের যে সামগ্রী পাচ্ছেন সেই সামগ্রীগুলো কিনে বাসায় ইফতার করতে পাচ্ছেন, সেজন্য ক্রেতা বিক্রেতা উভয়ই আসলে। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।